আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমি CE413 এর লেকচার নাম্বার 3-তে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, পরিবারের সবাইকে নিয়ে ভালো অবস্থানে আছো আল্লাহর রহমতে। তো আমি আজকে তোমাদের লেকচার 3-তে যে বিষয়গুলো নিয়ে, যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তার জন্য চলো একটু আমরা ঘুরে আসি আমাদের বিএলসিতে। তো বিএলসিতে তোমাদের যে বিএলসি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর যে নিজস্ব প্ল্যাটফর্ম বিএলসি ব্লেন্ডিং লার্নিং সেন্টার, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেকচার 4-এ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফুললি এনকেজড কম্পোজিট কলাম, এফইসি সংক্ষেপে বলে। তো আমাদের এই লেকচারটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আসলে বোঝানো বা জানানো যে এফইসি ফুললি এনকেজড কম্পোজিট কলামের প্রপার্টিজ এবং ব্যবহার সম্পর্কে তোমাদেরকে জানানো, শেখানো। তো এই লেকচারের আউটকাম সেটা হচ্ছে যে তোমরা এই লেকচারটার ভিডিও শেষে, একেবারে শেষের দিকে, যখন তোমরা লেকচারটা দেখা শেষ করবা ভালোভাবে ধৈর্য সহকারে, তো তোমরা বেসিক্যালি আরসিসি এবং স্টিল এবং এফইসি এর ভিতরে একটা ডিফারেন্ট শেড খুব সহজেই করতে পারবে। এবং আজকের লেকচারের যে কন্টেন্ট সেটা হচ্ছে ডিটেইলস প্রপার্টি অফ এফইসি এবং ইউজেস অফ এফইসি। তো আমরা এখানে একটা অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, ইউটিউবের ভিডিও, কিভাবে তোমরা বেসিক্যালি কম্পোজিট স্ট্রাকচার ইট্যাপস অ্যানালাইসিস করতে পারবে, তার একটা ভিডিও দেওয়া আছে 3 মিনিটের মতো। তো তোমরা চাইলে একটু দেখতে পারো যদি ইট্যাপসে কেউ অ্যানালাইসিস করতে চাও কম্পোজিট স্ট্রাকচার। তো তারপরে তোমাদের একাধারে হচ্ছে এখানে হচ্ছে লেকচার পিডিএফ বা সব কিছু দেওয়া থাকবে, লাইভ রেকর্ডেড ক্লাসের রেকর্ডেড দেওয়া, মানে রেকর্ড দেওয়া থাকবে, এবং ইউটিউবে আজকে যে ভিডিওটা রেকর্ড করতেছি এই ভিডিওটাও এখানে দেওয়া থাকবে। তো আশা করছি তোমাদের ধৈর্য থাকবে আজকের লেকচারটা দেখার এবং শোনার। তো আমরা আবার ফিরে আসলাম আমাদের লেকচার 3 স্লাইডে। তো প্রথমত আমরা একটু জানবো ফুললি এনকেসড কম্পোজিট কলাম সম্পর্কে। এই লেকচারটা মূলত ফুললি এনকেসড কম্পোজিট কলাম সম্পর্কে, এফইসি যেটা, এই ফুললি রেফ এনকেস্টের ই এবং কলামের সি, এফইসি সংক্ষেপে কলাম বলা হয়। তো ফুললি এনকেসড কম্পোজিট কলাম যেটাকে বলা হয় এফইসি অথবা এসআরসি। তো এফইসি কলাম ইজ এ কলাম কম্পোজড অফ এ স্টিল শেপ কোর encased in concrete with additional longitudinal reinforcing steel and lateral ties. এটা খেয়াল করতে হবে, এফইসি কলাম হচ্ছে এমন এক ধরনের কলাম যার ভিতরে কি থাকবে, একটা স্টিল শেপ থাকবে। দেখতেই পাচ্ছ একটা স্টিল শেপ, দ্যাট মিনস আই শেপের একটা স্টিল দেওয়া আছে, এখানে ডাব্লু শেপ থাকতে পারে, এইচ শেপ থাকতে পারে, চ্যানেল শেপ থাকতে পারে, ঠিক আছে? যেটা এখানে দরকার ঠিক সেই শেপ থাকবে। এবং এই কনক্রিটের ভিতরে এনকেসড করা আছে, ঢুকানো আছে কি হিসেবে, একটা দেখতে পাচ্ছ কনক্রিটের, তো কনক্রিট মানে তো বোঝোই যে সিমেন্ট, স্যান্ড, ব্রিক আর স্টোন চিপস। এর চারপাশে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার ল্যাটারাল টাইস, আর এই গোলগুলা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট বা লংগিটিউডিনাল রেইনফোর্স। ওকে, সো এখানে খুব সহজে দেখতে পাচ্ছ, এখানে তীর চিহ্ন দিয়ে তোমাদের বোঝানোর জন্য দেওয়া আছে ল্যাটারাল টাইস, আর দ্যাট মিনস হচ্ছে স্টেরাপস ডাকে বলে, যেটা আমি বললাম তোমাদেরকে। তো এই গোল গোল যেটাকে আমরা বলে থাকি মেইন রেইনফোর্সমেন্ট, হ্যাঁ, যেটা কলামে বেসিক্যালি যে 5 নাম্বার বার মানে 16 মিলির যে রড ব্যবহার করে থাকি, ঠিক আছে? আর ভিতরে যেটা দেওয়া আছে খেয়াল করে দেখো, তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে ভিতরের যেটা, সেটা হচ্ছে তোমার ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল reinforcement to sustain encasement. Shear connectors can be used to help transfer forces.
দ্যাট মিনস তোমাদেরকে গত লেকচারে ফার্স্ট লেকচারে দেখিয়েছিলাম যে একটা স্টিল কম্পোনেন্টের সাথে যখন একটা আরসিসি যুক্ত করা হয় তখন যে নাট, সেই নাটের নাম হচ্ছে কি শিয়ার কানেক্টরস। ঠিক আছে, শিয়ার কানেক্টরস বলা হয়। তো এখানে সেটাই বলা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে স্টিল কম্পোনেন্ট যেটা স্ট্রাকচারাল শেপস সারাউন্ডেড বাই কনক্রিট, মানে এই স্টিল কম্পোনেন্ট চারপাশে কিন্তু কনক্রিট আছে আর কি। ওকে, তো এখানে বেসিক্যালি হচ্ছে তোমার ফুললি এনকেসড কম্পোজিট কলামের সম্পর্কেই বলা আছে। তো এখানে এই প্রথম ফিগারটা একটু দেখতে পাচ্ছ ডিফিকাল্ট টু প্লেস। কেন লেখা আছে ডিফিকাল্ট টু প্লেস? কারণ এখানে কারণ হিসেবে একটু দেখো খেয়াল করে যে মেইন রেইনফোর্সমেন্টের সাথে এই যে দেখতে পাচ্ছ একটা বারের একটা এক্সটেন্ডেড পোর্শন দেখতে পাচ্ছ। হ্যাঁ, বারের একটা এক্সটেন্ডেড পোর্শন তোমরা খুব সহজে দেখতে পাচ্ছ। অথবা এখানে যদি খেয়াল করো, ডান পাশের ফিগারটাতে খেয়াল করো, তো এখানে কিন্তু এক্সটেন্ডেড পোর্শনে নাই। এক্সটেন্ডেড যে পোর্শনটা দেখতে পাচ্ছ এই পোর্শনটা কিন্তু এখানে নাই মেইন রেইনফোর্সমেন্টের সাথে, লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্টের সাথে। তো এখন আমরা যে কাজটা করেছি যে মাইট ইউ টাইস ইনস্টেন্ট, মানে এভাবে করার থেকে এভাবে করতে গেলে একটু ডিফিকাল্ট হয়। তার থেকে যদি আমরা ইউ শেপের টাই ব্যবহার করি, ইউ শেপের টাইগুলো ব্যবহার করে থাকি, তো যদি আমরা এইভাবে করে আর কি বেসিক্যালি ব্যবহার করে থাকি তাহলে দেখা যাবে কি যে আমরা খুব সহজেই যে ফুললি এনকেসড কম্পোজিট কলামটা খুব সহজেই আমরা কনস্ট্রাক্ট করতে পারবো আমরা ফিল্ডে। তো এখন দেখি পরের স্লাইডে দেখি যে এই যে একটু আগে দেখলাম যে আমরা এই ইউ শেপের এটা ব্যবহার না করাটা ভালো, কারণ কনস্ট্রাকশন ফিল্ডে গেলে দেখা যায় যে এই টাইপগুলো কনস্ট্রাকশন ফিল্ডে কনস্ট্রাক্ট করা খুবই টাফ। এই কারণে আমাদের এটা অ্যাভয়েড করা ভালো। তো কনক্রিট প্রোভাইডস স্টিফেনিং, স্ট্রেংথেনিং, ফায়ার অ্যান্ড করোশন প্রোটেকশন, মানে এই এফইসি এই কলামটা অনেক বেশি কি হয় শক্তিশালী হয়ে ওঠে এবং ফায়ার এবং করোশন প্রোটেকশন, খুব সহজে আগুন ধরে না, মরিচা পড়ে না এবং স্টিফেনিং হয়। মানে কলাম যে অবস্থানে আছে সেই অবস্থানে কোনোভাবেই তাকে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা ডিফ্লেক্টেড অবস্থাতে নিয়ে যাওয়া যাবে না, তার স্টিফনেস বেড়ে যায়। সো স্টিল ক্যারিজ কনস্ট্রাকশন লোড, দেখা যায় যে যত লোড আসে সেটা স্টিল বহন করে, একটা সুবিধা। মাইট ইউজ হোয়েন এক্সপোজড কনক্রিট ফিনিশেস ডিজায়ার্ড, might use for transitions concrete to steel columns. That means কনক্রিট কিন্তু টেনশনে দুর্বল, ফলে দেখা যায় যে এই কনক্রিটের ভিতরে যখন আমরা স্টিল কম্পোনেন্ট ব্যবহার করছি তখন এই কনক্রিটের উইকনেসটা কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়। ফলে খুব সহজেই দেখা যায় যে তার শেপটাও ছোট হয়ে যায়, ছোট হয়ে যাওয়ার কারণে তার স্ট্রেংথটা বেড়ে যায়। এরপরের স্লাইডে যদি যাই, একইভাবে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো একটা এখানে এএসসি এর একটা জার্নাল পেপারের রেফারেন্স হিসেবে এখানে একটা দেওয়া আছে তোমার এফইসি এর জার্নাল পেপারের একটা পিকচার এখানে দেওয়া। এই পেপারটা নিয়ে এই এফইসি তে কাজ করেছিল যারা, সেই তার একটা হচ্ছে স্ক্রিনশট এখানে দেওয়া। তো এখানে যে আমরা প্রপার্টি সম্পর্কে শিখছিলাম, তো ফ্লেক্সুরাল স্টিফনেস গভর্নড বাই কনক্রিট এনকেসমেন্ট, মানে কনক্রিটের ভিতরে এই স্টিল কম্পোনেন্টটা দেওয়ার কারণে বেসিক্যালি এই স্টিফনেসটা ডেভেলপড করে। এনকেসমেন্ট প্রিভেন্টস বাকলিং অফ স্টিল বার্স আর স্টিল শেপ, খুব সহজেই জানো যে কলামে বাকলিং হয়, বিমে হয় বেন্ডিং, তো এই স্টিল কম্পোনেন্ট ব্যবহার করার কারণে এই বাকলিংটা কিন্তু হয় না। কনক্রিট আউটসাইড টাইস ক্র্যাকস অ্যান্ড স্পালস ফলোড বাই রেস্ট অফ এনকেসমেন্ট। ঠিক আছে, মানে এই স্টিল কম্পোনেন্ট ব্যবহার করার কারণে টাইয়ে যদি কখনো ফাটল ধরে, ক্র্যাক দেখা যায়, এই কনক্রিটের চারপাশে যে ক্র্যাকগুলো তৈরি হয় স্টিল কম্পোনেন্ট ব্যবহার করার কারণে এই ক্র্যাকগুলো সাধারণত সচরাচর দেখা যায় না। আফটার স্পালিং পোস্ট ইয়েল্ডিং বাকলিং অফ স্টিল ওভারঅল ফেইলর। তো এখন যখন দেখা যায় কি যে আগে
স্টিল ব্যবহার করার কারণে যদি বিল্ডিংটা বা কোনো কনস্ট্রাক্টেড স্ট্রাকচারটা যদি কোনো কারণে ভেঙে যায়, তাহলে ডাইরেক্ট কিন্তু ভাঙবে না, পরে প্রথমে আমাদের সংকেত দিবে। ওই সংকেত দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে বিল্ডিংটা ভাঙবে, হয়তো 10 বছর পরে ভাঙতে পারে অথবা 5 দিন পরে ভাঙতে পারে। এক কথায় আমরা সংকেতটা আগে বুঝতে পারবো। এরপরে দেখো পরের স্লাইডে যদি আমরা যাই, তো এআইএসসি ডিজাইন প্রভিশন ফর কম্পোজিট মেম্বার্স। তো ম্যাটেরিয়ালের কিছু লিমিটেশন এখানে লেখা আছে, যে আমরা যে কনক্রিটটা ব্যবহার করব সেটা নর্মাল ওয়েথ কনক্রিট, তার হচ্ছে যে কম্প্রেসিভ স্টিলটা হবে, দেখো খেয়াল করে দেখো, সেটা অবশ্যই নর্মাল ওয়েটের যদি কনক্রিট হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সেটার হবে 21 মেগাপ্যাসকেল থেকে সহ বড় হতে হবে এফসি প্রাইমের মান, এবং 70 মেগাপ্যাসকেলের সহ ছোট হতে হবে, মানে 21 থেকে 70 এর ভিতরে কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালুটা হতে হবে। এটা নর্মাল ওয়েট কনক্রিটের ক্ষেত্রে। আর যদি লাইট ওয়েট কনক্রিট ব্যবহার করে থাকি, তাহলে 21 থেকে 42 মেগাপ্যাসকেলের মধ্যে হতে হবে কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালুটা। আর স্ট্রাকচারাল স্টিল অথবা রিবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এফওয়াই মানে ইএল স্ট্রেস যেটা, সেটা হতে হবে 525 মেগাপ্যাসকেল, 525 মেগাপ্যাসকেলের সহ এর থেকে কম হতে হবে। তো হায়ার material strengths are permitted when their use is justify it by testing or analysis. তো দেখা যায় যে হায়ার ম্যাটেরিয়াল স্ট্রেন্থগুলো আসলে পারমিনেট করা হয় যখন তাদের ব্যবহারটা আমরা টেস্টিং বা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যাচাই বাছাই করে দেন আমরা রিকমেন্ডগুলো করব। এরপরের স্লাইডে যদি আমি যাই, তো AISC design provisions for composite members. Design of composite sections requires consideration of both steel and concrete behavior. তো এখন এখানে কম্পোজিট সেকশনের যে ডিজাইনটা আছে তার জন্য আমরা বেসিক্যালি স্টিল এবং কনক্রিট দুইটার বিহেভিয়ারই, দুইটার ক্যারেক্টারিস্টিক্সই আমাদের জাস্টিফাই করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। The design, detailing and material properties related to the concrete and reinforcing steel portions shall comply with the reinforced concrete and reinforcing bar design specifications. যেটা অলরেডি বললাম আর কি, যে কম্পোজিট স্ট্রাকচারের ক্ষেত্রে আরসিসি প্লাস স্টিল দুইটা ক্যারেক্টারিস্টিক্স এবং ক্রাইটেরিয়া, সকল ক্রাইটেরিয়া আমাদেরকে কনসিডার করতে হবে। Resistance prior to composite action. The factor in resistance of the steel member prior to the attainment of composite action shall be determined in accordance with steel design manual. তার মানে এক কথায় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন কম্পোজিট সেকশন তৈরি করে ফেলেছি, মানে স্টিল কম্পোনেন্ট আর আরসিসি যখন কম্বিনেশন করে আমরা তৈরি করে ফেলেছি, তখন অবশ্যই কিন্তু আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যে রেজিস্ট্যান্সটা তৈরি হবে তার জন্য যেন প্রপারলিভাবে স্টিফনেস তৈরি হয়, ডাক্টিলিটি থাকে, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে এআইএসসি ডিজাইন প্রভিশনস ফর কম্পোজিট মেম্বার্স। তো প্রথমত নমিনাল স্ট্রেংথ অফ কম্পোজিট সেকশন। তো প্লাস্টিক স্ট্রেস ডিস্ট্রিবিউশন মেথড, এখানে দেখতে পাচ্ছ যে নমিনাল স্ট্রেংথ ফর স্টিল ইজ এফওয়াই ইন আইদার টেনশন অর কম্প্রেশন। হ্যাঁ, এফওয়াইটা কিন্তু আইদার টেনশন অর কম্প্রেশন জন্য হতে পারে। কনক্রিট কম্পোনেন্টস ইন কম্প্রেশন রিচড এ স্টিল অফ 0.85 এফসি প্রাইম। ঠিক আছে, বলছে কনক্রিট কম্পোনেন্টগুলা কম্প্রেশন জোনের যে কনক্রিটটা আছে সেটাতে স্ট্রেসটা পৌঁছে যাবে কম্প্রেসিভ স্ট্রেংথের 0.85 পর্যন্ত, তাই না? ফর রাউন্ড এইচএসসি ফিল্ড উইথ কনক্রিট, এই যে ফার্স্ট লেকচারে দেখিয়েছিলাম যে টি শেপ, এই শেপ, এইচএসএস শেপের যে বিম বা কলামগুলো আছে, এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেসগুলো পৌঁছে যায় এফসি প্রাইমে 0.95 গুণ। ঠিক আছে, এবং এটা পারমিটেড।
এরপরে স্ট্রেইন কম্প্যাটাবিলিটি মেথড, উপরেরটা ছিল প্লাস্টিক স্ট্রেস ডিস্ট্রিবিউশন মেথড, নিচে যেটা সেটা হচ্ছে স্ট্রেইন compatibility method. A linear distribution of strains across the section shall be assumed with the maximum concrete compressive strength. So আমরা ম্যাক্সিমাম একটা কনক্রিটের ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা চিন্তা করব, সেটা হচ্ছে 0.003 মিলিমিটার। ঠিক আছে, এটা আমরা চিন্তা করব। The stress-strain relationship for steel and concrete shall be obtained from test or from published result for similar materials. So stress-strain যে রিলেশনশিপ আমরা স্টিল এবং কনক্রিট দুইটার ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে। তো দেখো এরপরে যেটা আছে AISC ডিজাইন প্রভিশনস ফর কম্পোজিট মেম্বার্স। তো আমাদের লিমিটেশনস ফর এনকেসড কম্পোজিট কলামসের ক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে, আমাদের এগুলো একটু মাথায় রাখতে হবে। ক্রস সেকশনাল এরিয়া অফ স্টিল মাস্ট বি অ্যাট লিস্ট 1% অফ টোটাল ক্রস সেকশন। বলছে যে আমরা যে কম্পোজিট সেকশনে স্টিল কম্পোনেন্ট ব্যবহার করব, তো সেখানে স্টিলের যে ক্রস সেকশনাল এরিয়া অবশ্যই সেটা টোটাল ক্রস সেকশনের মানে কম্পোজিট স্ট্রাকচারের টোটাল ক্রস সেকশনের মিনিমাম 1% হতে হবে। ঠিক আছে, তার মানে এএস বাই এজি মানে টোটাল যে বিম বা কলামের টোটাল যে এরিয়া গ্রস এরিয়া, আর এএস মানে তো স্টিলের এরিয়া, এএস ডিভাইডেড বাই এজি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.01. Concrete encasement must be reinforced with continuous longitudinal bars and lateral ties or spirals. Okay, মানে কনক্রিট এনকেসমেন্ট অবশ্যই রেইনফোর্সমেন্ট দ্বারা আবদ্ধ থাকবে কন্টিনিউয়াস ল্যাটারাল লংগিটিউডিনাল বার্স এবং ল্যাটারাল টাইসের মাধ্যমে। এবং এই যে ট্রানভার্স রেইনফোর্সমেন্ট, তার মানে হচ্ছে ট্রানভার্স, হ্যাঁ, যদি এটা আমি মানুষ চিন্তা করি, এটা হচ্ছে তোমার লংগিটিউডিনাল আর এটা হচ্ছে কি ট্রানভার্স। ঠিক আছে, তো রেইনফোর্সমেন্ট যখন ট্রানভার্স রেইনফোর্সমেন্টের কথা চিন্তা করব, মানে এই দিক বরাবর চিন্তা করব কোন একটা বিমের বা কলামের ক্ষেত্রে এদিক বরাবর চিন্তা করলে কি সেটা হচ্ছে ল্যাটারাল টাইস। তো সেটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেটা মিনিমাম হতে হবে 0.009 ইঞ্চি স্কোয়ার। হ্যাঁ, এবং রেইনফোর্সমেন্ট রেশিও মাস্ট বি অ্যাট লিস্ট 0.004, মানে রেইনফোর্সমেন্ট রেশিও অবশ্যই 0.004 হতে হবে। তো রো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে রো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.004, এবং এটার ক্ষেত্রে রো ইজ ইকুয়াল টু এএসপি মানে এরিয়া অফ রেইনফোর্সিং বার, তার মানে কম্পোজিট মানে আরসিসি সেকশনে যে রেইনফোর্সমেন্ট ব্যবহার করছি সেই রেইনফোর্সমেন্টের এরিয়া ডিভাইডেড বাই এজি মানে গ্রস এরিয়া অফ কম্পোজিট মেম্বার। কথা কি বোঝাইতে পারলাম কি? নিচে যেটা হবে সেটা হচ্ছে টোটাল যে কম্পোজিট সেকশনটা আছে তার এরিয়া, আর উপরে হচ্ছে যে স্টিল কম্পোনেন্ট, সরি একটু আগে ভুল বললাম, যে আরসিসির রেইনফোর্সমেন্টটা আমরা যে স্টিল কম্পোনেন্ট ব্যবহার করেছি তার এরিয়া, এই দুইটার অনুপাতই হচ্ছে রো এসপি। ওকে, এরপরে দেখি আমাদের এআইসি ডিজাইন প্রভিশন কিন্তু আমরা দেখছি এফিসি কলামের জন্য। তো দেখো এই যে আমরা যেটা এফিসি নিয়ে আলোচনা করছিলাম, তো মিনিমাম 1.5 ডিবি, হ্যাঁ, আমরা যে বার ব্যবহার করব সেই বারের ডায়ার যে বিষয়টা এখানে দেওয়া আছে যে আমাদের এটার জন্য যে ক্লিয়ার কভার আছে সেটা হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি বা 1 থেকে হাফ ইঞ্চি, হ্যাঁ, 1 থেকে হাফ ইঞ্চি ক্লিয়ারেন্সটা ধরতে হবে, এবং সেটা হচ্ছে স্টিল কোর এবং লংগিটিউডিনাল রেইনফোর্স বারের মধ্যে। এই যে লংগিটিউডিনাল রেইনফোর্স মানে যে গোল, আর হচ্ছে এই যে স্টিল কম্পোনেন্ট, এর ভিতরে মিনিমাম ডিসটেন্স থাকবে, ক্লিয়ারেন্স থাকবে হচ্ছে 1 থেকে হাফ ইঞ্চি। ঠিক আছে, আর এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে মিনিমাম নাম্বার অফ বার থাকবে হচ্ছে 3 নাম্বার বার, এবং ম্যাক্সিমাম হচ্ছে দেখা গেছে যে
এখানে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে মিনিমাম নাম্বার অফ বার আমাদের ব্যবহার করতে হবে 3 নাম্বার বার, এবং সেখানে 12 ইঞ্চি ম্যাক্সিমাম হচ্ছে ক্লিয়ারেন্স থাকবে, ক্লিয়ার কভার থাকবে। হ্যাঁ, আর যদি আমরা 4 নাম্বার বার ব্যবহার করি তাহলে ম্যাক্সিমাম আমরা 16 ইঞ্চি ক্লিয়ারেন্সটা রাখবো আর কি। আর রো এসপি তো আমরা অলরেডি বলেছি, উপরে হচ্ছে স্টিল কম্পোনেন্টের এরিয়া, নিচে হচ্ছে যে কনক্রিট সেকশনটা ধরেছি টোটাল কম্পোজিট সেকশন তার এরিয়া, এবং এটা অবশ্যই রো এসপি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.004। হ্যাঁ, এটা আমরা খুব সহজেই আর কি, যদি আমরা এটা কলামে চিন্তা করি, এই যে দেখতে পাচ্ছ হয়তো একটা ল্যাটারাল টাইসের মধ্যবর্তী ডিস্টেন্স হবে হচ্ছে যে স্পেসিংটা হবে সেটা হচ্ছে 0.5 ডি হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশন, ডিটা হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশন। তার মানে লিস্ট কলাম ডাইমেনশন মানে একটা কলামের যেমন কলামের ডাইমেনশন কিভাবে লিখি, মনে করো 15/18। হ্যাঁ, তো লিস্ট ডাইমেনশন বলতে 15 মানে যেটা ছোট সেটা হচ্ছে লিস্ট ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের ক্রস সেকশন স্ট্রেংথ যেটাকে পি নট দ্বারা প্রকাশ করছি ইজ দ্য সাম অফ দ্য অ্যাক্সিয়াল লোড ক্যাপাসিটিস অফ দ্য ম্যাটেরিয়ালস দ্যাট মেক আপ দ্য ক্রস সেকশনস। তার মানে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। পি নটকে বলতেছি আমরা ক্রস সেকশন স্ট্রেংথ, পি নট ইজ ইকুয়াল টু এএস এফ ওয়াই প্লাস এএস আর এফ ওয়াই আর প্লাস 0.85 এসি এফসি প্রাইম। তো পি নট হচ্ছে কি নমিনাল ইলাস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ উইদাউট লেন্থ ইফেক্টস, মানে কোনো লেন্থ ইফেক্ট ছাড়াই যে নমিনাল ইলাস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ সেটা হচ্ছে পি নট। এএস যেটা সেটা হচ্ছে এরিয়া অফ স্টিল সেকশন, অলরেডি বলেছি। এএস আর যেটা এরিয়া অফ কন্টিনিউয়াস রেইনফোর্সিং বার, মানে আরসিসির ভিতরে যে রেইনফোর্সগুলো ব্যবহার করবো সেগুলোর এরিয়া হচ্ছে এএসআর। এসি হচ্ছে এরিয়া অফ কনক্রিট, এফওয়াই হচ্ছে হলো yield strength of steel section। হ্যাঁ, yield strength of steel section, আর FYR হচ্ছে yield strength of reinforcement, মানে আরসিসির ভিতরে যে রেইনফোর্সমেন্টটা ধরতেছি আর কি। এফসি প্রাইম হচ্ছে কনক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিলিন্ড্রিক্যাল শেপ at 28 days। ঠিক আছে, এটার পরিচয় দেখলাম। তারপরে দেখো ইলাস্টিক বাকলিং স্ট্রেংথের একটা সূত্র আছে এখানে। ইলাস্টিক বাকলিং স্ট্রেংথের সূত্র হচ্ছে PE is equal to pi স্কয়ার E I E double F KL স্কয়ার হোল স্কয়ার আর কি। হ্যাঁ, তো EI দেখতে পাচ্ছ EI E double F মানে ইফেক্টিভ রিজিডিটি অফ কম্পোজিট সেকশন। EI E double F মানে ইফেক্টিভ রিজিডিটি অফ কম্পোজিট সেকশন। কে হচ্ছে কি ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, এল হচ্ছে ল্যাটারালি আনব্রেসড লেন্থ অফ দ্য মেম্বার। অবশ্যই সেটা ইঞ্চিতে হতে হবে যদি এই সূত্র আমরা ব্যবহার করতে চাই। তো এই সূত্রগুলো বেসিক্যালি আমরা যখন প্রবলেম করবো দেখবো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যদি ইফেক্টিভ রিজিডিটির সূত্র ব্যবহার করি EI E double F is equal to ES IS plus 0.5 ES ISR plus C1 EC IC। ES হচ্ছে কি মডুলাস অফ স্টিল, ES হচ্ছে মডুলাস অফ স্টিল, EC হচ্ছে মডুলাস অফ কনক্রিট, IS হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে স্টিল সেকশনের জন্য, ISR হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া রেইনফোর্সমেন্ট, মানে আরসিসির ভিতরে যে রেইনফোর্সমেন্টটা ব্যবহার করেছি, আর আইসি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া কনক্রিটের জন্য যেটা। আর হচ্ছে এখানে সিআই বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে একটা সূত্র, সেটা হচ্ছে 0.1 + 2 ইন্টু এএস ডিভাইডেড বাই এসি প্লাস এএস লেস দ্যান ইকুয়াল টু 0.3, মানে C1 এর যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই 0.3 থেকে ছোট বা সমান হতে হবে। এএস মানে তো এরিয়া অফ স্টিল, এসি হচ্ছে এরিয়া অফ কনক্রিট, এটা খুব সহজে আমরা জানি। তারপরেরটাতে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি নমিনাল কম্প্রেসিভ স্ট্রেংথ, তো পি নট ডিভাইডেড বাই পিই লেস দ্যান ইকুয়াল টু 2.25 হবে। পি নট পিই অলরেডি বলেছি, পি নট যেটা আমি দেখলাম একটু আগে সেটা হচ্ছে কি ক্রস সেকশন স্ট্রেংথ, আর পিই হচ্ছে ইলাস্টিক বাকলিং স্ট্রেংথ। ঠিক আছে, এটার অনুপাত অবশ্যই 2.25 এর থেকে ছোট বা কম সমান হবে, অথবা পি নট বাই পিই গ্রেটার দ্যান ইকুয়াল টু 2.25। ঠিক আছে, যদি এই কন্ডিশন হয় তখন পিএন ইজ ইকুয়াল টু মানে নমিনাল কম্প্রেসিভ স্ট্রেংথের সূত্র হবে পিএন ইজ ইকুয়াল টু পি নট ইন্টু 0.658 টু দি পাওয়ার পি নট বাই পিই, অলরেডি বলেছি এগুলো।
আর যদি এই কন্ডিশন হয় পি নট ডিভাইডেড বাই পিই গ্রেটার দ্যান 2.25 হয়, তাহলে পিএন ইজ ইকুয়াল টু সূত্র 0.877 পিই। তো দ্য ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ফাই সি পিএন, ঠিক আছে। আর ফাই সি হচ্ছে তোমার যেটা এল আর এফ ডি, ঠিক আছে। এল আর এফ ডি মেথডে হচ্ছে 0.75, আর হচ্ছে তোমার এখানে যেটা দেখতে পাচ্ছ ফাই সি এর মানটা এল আর এফ ডি। এল আর এফ ডি মানে ইউএসডি এক কথায়, হ্যাঁ। এল আর এফ ডি মানে ইউএসডি, আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথড। অ্যালোয়েবল হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থ যদি আমি ডাব্লিউএসডি করি, ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে করি, যেটাকে বলছি এএসডি স্টিলের ক্ষেত্রে, তো সেটার জন্য সূত্র হচ্ছে পিএন ডিভাইডেড বাই ওমেগা সি। ওমেগা সি মানে 2 যদি এএসডি তে আমরা করে থাকি আর কি। আমরা প্রবলেম করার সময় আরো ডিটেইলস আমরা দেখব। তো দেখো টেনসাইল স্ট্রেংথ required in situation where uplift is a concern and for computation related to beam column interaction. The design tensile strength phi Pn and allowable tensile strength Pn divided by omega c. তো এটা ছিল কি, এটা ছিল বেসিক্যালি ইউএসডি আর এটা ছিল হচ্ছে ডাব্লিউএসডি। For field composite columns shall be determined for the limit state of yielding as আমাদের একটা সূত্র Pn is equal to AS Fy plus ASR Fyr, যেটা হচ্ছে ইউএসডি তে তোমার phi c is equal to 0.90 ইউএসডি, আর ASD মানে হচ্ছে WSD ওমেগা c is equal to 1.67। খুব সহজে এখানে কিন্তু আমরা বসাতে পারবো। আমরা প্রবলেম করার সময় আসলে দেখা যাবে যে আমরা খুব সহজেই এগুলো আসলে ডিটেলস আর কি বুঝতে পারবো। তো এই ছিল আজকের লেকচার নাম্বার 3। তো আশা করছি তোমাদের কাছ থেকে তোমরা একটু ধৈর্য না হারিয়ে লেকচার 3টা একটু দেখবে, কারণ লেকচার 3 খুব ইম্পর্টেন্ট। আজকে লেকচার 3টা মূলত ছিল এফইসি, ঠিক আছে। কলাম সম্পর্কে আমরা একটু ডিটেইলস জানলাম, বা এই রিলেটেড এই কলাম সম্পর্কিত যতগুলো আমাদের সূত্র আছে সেগুলো সম্পর্কে জানলাম, তার পরিচয় শিখলাম, তার ব্যবহার শিখলাম, এবং আরসিসির সাথে তার ডিফারেন্সটা কি, স্টিলের সাথে তার ডিফারেন্সটা কি সেটা বোঝার চেষ্টা করলাম। তো অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে না টেনে একটু কষ্ট করে একটু দেখবা লেকচারটা। আশা করি তোমরা বুঝতে পারবা। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে লাইভ ক্লাসে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। তবে অবশ্যই ভিডিওটা দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।